এই কথা বলে আমার দিকে এগিয়ে আসছে। আরে আজব, তুমি আর কিছু বলতে না দিয়ে আমাকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিল। আমি ছাড়ানোর চেষ্টা করেছি কিন্তু পারছি না। বুঝলাম না আমার থেকে দিয়ার গায়ে এত শক্তি আসলো কোথা থেকে। এভাবে 7-8 মিনিট থাকার পর ছেড়ে দিল। এতক্ষণ থাকার ফলে দুজনে হাঁপিয়ে গেলাম। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। লাগে এই কয়দিন আপনার ফোন বন্ধ কেন জানেন? আমি কত চিন্তায় ছিলাম। আসলে এই কয়দিন আমি ইচ্ছা করে ফোন বন্ধ করে বাসাটা ব্যবহার করছি। আচ্ছা, একটা কথা বুঝলাম না, তুমি যদি ভাবির বোন হও তাহলে বিয়ের দিন তোমাকে দেখলাম না কেন? আমি গতকালকে বাড়িতে আসি। এতদিন আমার পরীক্ষা ছিল জানেন, আপনার চিন্তায় আমার পরীক্ষাও খারাপ হয়েছে। আমাকে নিয়ে চিন্তা করতে তোমাকে কে বলছে? ভালোবাসি তো তাই। উফ দিয়া, তোমাকে কতবার বললাম তোমাকে আমি ভালোবাসতে পারবো না। কেন পারবেন না? ভয় হয়, ভীষণ ভয় হয় যদি হারিয়ে ফেলি। আমার ভয় হয় না, তারপরও আমি আপনাকে ভালোবাসি। প্লিজ আমাকে একটু ভালোবাসেন। তখনই দরজায় টোকা পড়লো। তখনই দরজায় টোকা পড়লো। আমি বিছানায় বসেছিলাম আর দিয়া গিয়ে দরজা খুলে দিল। রুমের ভিতর ভাবি আসলো, এসে দরজা বন্ধ করে দিল। ভাবির কর্ম দেখে আমি অবাক হলাম। ভাবি এসে আমার সামনে বসলো আর দিয়া আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে বসে আছি। আমি সব কিছু জানি। ভাবির এমন কথায় মাথা নিচু থেকে উপর করে ভাবির দিকে তাকালাম। দেখি ভাবি আমার দিকে তাকিয়ে আছে। দিয়ার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আছে। তুমি কিসের কথা বলছো ভাবি? ভাবি একটা দীর্ঘশ্বাস ফেলে দিয়ার দিকে তাকিয়ে বললেন, আমার বোন তোমাকে ভালোবাসে আর তুমি তাকে বাসো না। আমি ভাবির কথা শুনে দিয়ার দিকে তাকালাম। দিয়া সেখান থেকে কান্না মুখ নিয়ে চলে গেল। আমি ভাবির দিকে অবাক হয়ে তাকালাম। অবাক হচ্ছ তাই না? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিলাম। দিয়া আমাকে সব বলেছে। ভাবি একথা বলে চুপ হয়ে গেলেন। আমিও কিছু বলছি না, শুধু চুপ করে আছি। ভাবি কিছুক্ষণ পর চুপ থেকে বললেন, ও তোমাকে সেদিন থেকে ভালোবাসে যেদিন তোমার সাথে দিয়ার প্রথম কথা হয়, মানে যেদিন তোমাদের নবীনবরণ অনুষ্ঠান ছিল। দিয়া আমার বোন হলেও আমি ছিলাম ওর বেস্ট ফ্রেন্ড। ও আমাকে তোমার ব্যাপারে সব বলেছে। ও আমাকে তোমার ব্যাপারে সব বলেছে। তুমি যে তাকে অবহেলা করো এ কথাও আমাকে বলেছে। তুমি যেদিন ওর নাম্বার ব্লক করছো না, দিয়া আমাকে কান্না করে সব বলেছে। পরে আমি তাকে বলি যে তোমাকে সে এক এক দিন তার এক এক বান্ধবীর নাম্বার থেকে কল দেয়। সেদিন আমি কক্সবাজার যাই তোমাকে দেখার জন্য, কিন্তু তুমি সেদিন আসো নাই। আজ যখন তুমি আমাদের বাসায় আসো তখনই দিয়া আমাকে ডেকে বলে যে তুমি সেই ছেলে। আমি কি বলবো বুঝতে পারছি না। একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসে যে আমার সাথে কথা বলার জন্য এত কিছু করেছে, আর আমি তাকে শুধু অবহেলা করেছি। প্লিজ ছোট ভাই, আমার বোনটাকে ফিরিয়ে দিও না। ও তোমাকে সত্যি অনেক ভালোবাসে, যেটা আমি তোমার ভাইকে কোনোদিন ভালোবাসতে পারবো কিনা জানি না। আমার থেকে কোনো উত্তর না পেয়ে ভাবি চলে গেল। আর আমি বসে বসে ভাবছি কি করব। কিছুই বুঝতে পারছি না। একটা মেয়ে আমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে, কিন্তু ভয়, না না, ভয় করলে চলবে না। ভয় করলে জীবনে কাউকে ভালোবাসতে পারবো না। সৃষ্টিকর্তা যাই করেন ভালোর জন্যই করেন। তাহলে দিয়াকে ভালোবাসতে ক্ষতি কি? না না, আর কিছু ভাবতে পারছি না। আর কিছু না ভেবে রুম থেকে বের হয়ে ভাবিকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। খুঁজতে খুঁজতে রান্নাঘরে গিয়ে পেলাম। এদিক সেদিক তাকিয়ে দেখি কেউ আছে কিনা। না, কেউ নেই। এখনই বলা যায়, ভাবি কি? আমি রাজি। কি রাজি? দিয়াকে আর ফিরিয়ে দেব না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি কিন্তু বাবা মাকে ম্যানেজ করবে। একটু মুচকি হেসে, সবাই রাজি শুধু তুমি ছাড়া। এখন তুমিও রাজি? মানে সবাই রাজি? কেমনে কি? তুই যেমন আমাদের জন্য করেছিস, আমরাও তেমন তোদের জন্য করলাম। সত্যি? লাভ ইউ ভাইয়া ভাবি। এত খুশি হয়ে লাভ নেই। আগে তোমাদের পড়ালেখা শেষ হোক, তারপর বিয়ে। ভাবি দিয়া কই? মনে হয় ও রুমে আছে। আমি আর কিছু না বলে সব কটা রুম দেখতে লাগলাম, কিন্তু কোথাও দিয়াকে দেখতে পাচ্ছি না। তাই আবার ভাবির কাছে গেলাম। দিয়াকে তো কোথাও খুঁজে পাচ্ছি না ভাবি। মনে হয় ছাদে আছে। যখন ওর মন খারাপ থাকে তখন ও ছাদে যায়। আমি আর কিছু না ভেবে ছাদের উদ্দেশ্যে দৌড় দিলাম। ছাদে উঠে দেখি দিয়া এক কোণে দাঁড়িয়ে আপন মনে আকাশ দেখছে। আমি গিয়ে দিয়ার পাশে দাঁড়ালাম। আমিও আমিও কি ভালোবাসি। দিয়া কিছু না বলে চুপ করে আছে। বুঝতে পারছি আমার উপর অভিমান করে আছে। কিভাবে অভিমান ভাঙাবো বুঝতে পারছি না।
আমি দিয়ার কাছ থেকে একটু দূরে গিয়ে দুহাত দুদিকে প্রসারিত করে আই লাভ ইউ দিয়া, আই লাভ ইউ। তখনই অনুভব করলাম কে যেন আমাকে খামচি দিয়ে জড়িয়ে ধরলো। সে আর কেউ নয়, দিয়া। আমার বুকে মুখ লুকিয়ে কান্না করছে। করুক কান্না, এটা হয়তো ওর জীবনের সুখের কান্না। সিঙ্গেল ছিলাম, ভালোই ছিলাম, বিন্দাস জীবন ছিল। রিলেশন হওয়ার পর থেকেই দৌড়ের উপর ছিলাম। কখনো এটা করেন, কখনো ওটা করেন, এই দিকে তাকান, ওই দিকে তাকালেন কেন, ইত্যাদি। জীবনটা তেনা ভেনা করে ফেললো। কিছু বলতে পারি না, ধমক দিলে ভ্যা ভ্যা করে কাঁদবে আর উপর মহলে বিচার দিবে। বুঝি না চোখের মধ্যে এত পানি আসে কোথা থেকে। উপর মহল বুঝলেন না তো, উপর মহল হচ্ছে আমার আম্মুকে। পরে আমাকে ফোন দিয়ে শুরু করে দেয় ভাষণ, তোর জন্য টাকা পাঠানো বন্ধ করে দেবো, আর কোনোদিন যদি তুই ছোট বৌমাকে ধমক দিস, ইত্যাদি। বিয়ে হয় নাই, এখনই ছোট বৌমা। পরিবারের অর্ধেক আদর নিয়ে গেল আমার থেকে। সপ্তাহে আমাকে 2-3 দিন কল করে, আর দিয়াকে সপ্তাহে 7 দিন কল করে। একদিন ক্যাম্পাসে এক মেয়ে বান্ধবীর সাথে কথা বলছিলাম, নাম লিমা। গতদিন ভার্সিটিতে আসে নাই, তাই গতদিনের নোট চাচ্ছে, সেটা নিয়ে কথা বলছিলাম। কথা শেষ না হতেই পেছন ফিরে দেখি দিয়া কোমরে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? ওই মেয়েটা কে, আর ওর সাথে কিসের এত কথা বলছেন? কেন শুনতে পাওনি? শুনতে পাইনি বলেই তো আপনাকে জিজ্ঞেস করলাম। আমার ফ্রেন্ড লিমা গতকাল আসে নাই, তাই নোট চাচ্ছে। কেন আপনার কাছে নোটস চাইবে? অন্য কারো কাছে যেতে পারে না? দেখো তুমি কিন্তু বেশি বেশি করছো। কি বেশি বেশি করছি? সত্যি কথা বললেই বেশি বেশি হয়ে যায়। এই তোমার সমস্যা কি? সবসময় এত বেশি বোঝো কেন? হ্যাঁ, এই কান্না বন্ধ করো, ক্যাম্পাসে সবাই দেখছে। সবাই দেখো, আপনি আমাকে ধমক দিলেন কেন? আমি এক্ষুনি মাকে বলে দিব। ওই সাকাম, এ তো ডাইরেক্ট 100-এ চলে যাচ্ছে। কি করি কি করি? আচ্ছা লক্ষ্মীটি, এখন কান্না বন্ধ করো, দেখো সবাই দেখছে। আচ্ছা যাও, তোমাকে আর ধমক দেবো না, প্লিজ কান্না বন্ধ করো। সত্যি তো? সত্যি সত্যি 3 সত্যি। তাহলে আমাকে জড়িয়ে ধরেন। এই তুমি কি পাগল? ক্যাম্পাসে সবাই দেখছে তো। তো কি হয়েছে? আমার বর আমাকে জড়িয়ে ধরবে, তাতে সবাই দেখলে দেখুক। আমি পারবো না। আপনি জড়িয়ে ধরবেন নাকি মাকে ফোন করব? দেখো তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করছো। দিলাম কিন্তু ফোন। উপায় অন্তর না দেখে জড়িয়ে ধরলাম। এভাবে যাচ্ছিল দিনকাল। অনার্স কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম কিছুদিন ঘোরাঘুরি করে কাটিয়ে দেবো, কিন্তু না, সবাই বলছে চাকরি করতে। সবার প্যান্ট প্যানের কারণে 1 মাসের ভিতরে চাকরিতে জয়েন করতে হয়েছে। জানতাম না যে চাকরি সবকিছুর জন্য দায়ী হবে, তাহলে এত তাড়াতাড়ি চাকরি করতাম না। এতদিন প্যান্ট পিয়ে নিয়েছে চাকরির জন্য, এবার শুরু হয়েছে বিয়ের জন্য। মা বলে আমি আমার ছোট বৌমাকে তাড়াতাড়ি বাড়িতে আনতে চাই। ভাবি বলে কতদিন আমি আমার বোনটার সাথে ভালো করে আড্ডা দিতে পারি না। আর দেয়া তো আছেই, যেখানে সেখানে বলে ভালো চাকরি করিস, এবার বিয়েটা কর। সবার জ্বালাতন সহ্য করতে না পেরে বলে দিলাম যে বিয়ে করব। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শুনি কাল আমার বিয়ে, এখন আমাকে মার্কেটে যেতে হবে। মায়ের এমন কথা শুনে অবাক হয়ে গেলাম। গতকাল বলছি বিয়ে করব, আর আজ বলে আগামীকাল বিয়ে। আর কি, পরের দিন ধুমধাম করে বিয়ে হয়ে গেল দিয়ার সাথে। রাত 12টায় অধিক বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসর ঘরের সামনে দাঁড়িয়ে পুরোনো দিনের কথাগুলো ভাবতেছি। ভাবনার সেদ ভাঙলো ভাবির কথায়। কি ভাই, এখানে দাঁড়িয়ে কি ভাবা হচ্ছে শুনি? কিছু না ভাবি। আচ্ছা ভাবি, তুমি কি ভাইয়াকে প্যারা দিতে? কেন, কি হয়েছে ভাই? তোমার বোন আমাকে বিয়ের আগে যে পরিমাণ প্যারা দিছে না, জানি আজ থেকে কি পরিমাণ বাড়িয়ে দেয়। জানতে হলে ভেতরে যাও। এই কথা বলে দিল এক ধাক্কা। আমি সোজা রুমের ভিতরে চলে গেলাম, আর ভাবি বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। খাটের উপরে দিয়া লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। দিয়ার কাছে যেতেই খাট থেকে নেমে আমাকে সালাম করলো। আমি যখন ওঠাতে যাব তখনই দিয়া দাঁড়িয়ে ঘোমটা খুলে চোখ বড় বড় করে পাঞ্জাবির কলার চেপে ধরলো। দিয়ার এমন রূপ দেখে আমি অবাক, আগে কখনো এমন দেখিনি। এতক্ষণ কোথায় ছিলেন? বন্ধুদের সাথে। সারাদিন তো বন্ধুদের সাথে ছিলেন, রাত্রেও থাকতে হবে। আমার দুহাত দিয়ে দিয়ার কোমর ধরে আমার আরো কাছে এনে, আমি তো আমার লক্ষ্মী বউটার কাছে অনেক আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু বন্ধুরা তো আসতে দিল না। থাক, আর আল্লাহ দেখাতে হবে না। এ কথা বলে খাটে গিয়ে বসে পড়লো। আমি গিয়ে পাশে বসে বললাম, চলেন, আজ আমরা সারা রাত গল্প করব। গল্প করব। তার আগে দুজন মিলে আল্লাহর শুকরিয়া আদায় করে নেই, কেমন? আচ্ছা যাও, ফ্রেশ হয়ে অজু করে আসো। আপনি করবেন না। আমার অজু আছে। তারপর দিয়া ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। আমি খাটের উপরে বসে আছি। দিয়া ফ্রেশ হয়ে আসলো।
দিয়া ফ্রেশ হয়ে আসলে দুজন মিলে নামাজ পড়ার পর দিয়া খাটে বসলো আর আমি দিয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। দিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জানেন আজ আমি খুব খুশি। জানি। তাহলে বলেন তো আমি আজ কেন খুশি? তুমি তোমার ভালোবাসাকে নিজের করে পেয়েছো তাই। কিন্তু কিছু অপূর্ণ রয়ে গেছে। আমার দ্বারা সেই অপূর্ণ পূর্ণ করা যাবে? আমাকে এখন কোলে নিয়ে ছাদে যাবেন, তারপর আমরা দুজন গল্প করব। কিন্তু তোমার আপু ভাবি তো দরজা বাইরে থেকে লক করে দিয়েছে। আমার কথা শুনে দিয়া খাট থেকে নেমে দরজার কাছে গিয়ে দরজা টান দিতেই খুলে গেল। এই যা, এখন কি হবে? দিয়া চোখ বড় বড় তাকিয়ে আমার দিকে আসছে। আপনি তো বললেন আমার আপু বাইরে থেকে দরজা বন্ধ করে দিছে, আমি তো দেখছি দরজা খোলা। সত্যি বলছি, ভাই বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিল। আবার মিথ্যা কথা বলেন। কি হলো, কথা বলছেন না কেন? কি বলবো? কিছু বলতে হবে না, আমাকে এখন কোলে করে ছাদে নিয়ে চলুন। আমি আর কিছু না বলে দিয়াকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। ছাদে গিয়ে দেখি ভাইয়া ভাবি দাঁড়িয়ে গল্প করছে, তাই দ্রুত দিয়াকে কোল থেকে নামিয়ে দিলাম। আমাদের দেখে ভাইয়া ভাবি হাসা শুরু করছে। আমি আর দিয়া লজ্জায় মাথা নিচু করে আসি। কি রে দিয়া, তুই আমার ভাইটারে দৌড়ের উপরে রাখিস কেন? দৌড়ের উপর রাখছি মানে? ভাবি চুপ করো তো। ওই আপনি চুপ করেন। আপু তুমি বলো ভার্সিটিতে কি? আল্লাহ, এখন ভাবি তো সব বলে দিবে, তাহলে আমার কি হবে? কিছুই মাথায় আসছে না। তুই নাকি ভার্সিটিতে পারভেজকে দৌড়ের উপরে রাখতি। মিথ্যা কথা ভাবি, মিথ্যা কথা বলো না, মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা কথা না সত্য কথা তা ভালো করে বুঝে গেছি। এ কথা বলে রাগ দেখিয়ে দিয়া নিচে চলে গেল। ভাবি এখন এ কথা বলার কি দরকার ছিল? ভাবি বলল, যাও ভাই তুমি দৌড়ের উপর থাকো। এ কথা বলে ভাইয়া ভাবি দুজনে হাসা শুরু করলো। আমার জান যায় যায় অবস্থা। দিয়ার রাগ সহজে ভাঙানো যায় না। আমি দ্রুত রুমে চলে আসলাম। এসে দেখি দিয়া খাটের উপরে বসে আছে। আমি রুমের দরজা বন্ধ করে খাটের কাছে যেতেই, একদম খাটে ওঠার চেষ্টা করবেন না। কেন খাটে উঠবো না? কেন মানে? আমি আপনাকে দৌড়ের উপর রাখি তাই না? সত্যি বলছি, আমি এ কথা বলি নাই। তাহলে কি বলছেন? আমি শুধু বলছি তুমি আমাকে প্যারা দাও। কি? আমি আপনাকে প্যারা দেই? এ কথা বলে একটা বালিশ ছুঁড়ে মারলো আমার দিকে। যান নিচে গিয়ে ঘুমান। নিচে ঘুমালে তোমার কষ্ট হবে না? না হবে না। কেন, তুমি না আমাকে ভালোবাসো? এখন বাসি না। এটা কেমন বিচার? এটা ভালো বিচার। আমাকে ক্ষমা করা যায় না? না, আর একটা কথাও বলবেন না, চুপচাপ নিচে ঘুমান। একথা বলে দিয়া শুয়ে পড়লো আর আমি নিচে শুয়ে আছি। তো কি হয়েছে, ঘুম তো আসছে না, তাই জেগে আছি। কিছুক্ষণ পর দিয়ার দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছে। বাহ, আমার বউটাকে তো বেশ ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগে। শোয়া থেকে উঠে দিয়ার পাশে হাঁটু গেড়ে বসলাম। কাজল টানা চোখ, মুখে মৃদু হাসি লেগে আছে। অনেক সুন্দর লাগছে দিয়াকে। কপালের চুলগুলো সরিয়ে একটা চুমো দিলাম। সাথে সাথে দিয়ার চোখ খুলে ফেললো। আমি ভূত দেখার মতো লাফিয়ে উঠলাম। এ কি, তুমি ঘুমাওনি? এক দৃষ্টিতে কারো দিকে তাকিয়ে কপালে চুমু খেলে ঘুম আসে। ও, তার মানে তুমি জেগেছিলে? আচ্ছা, আমি সরি এখনকার জন্য। এ কথা বলে নিচে শুয়ে পড়লাম। কি নিষ্ঠুর বউ, একবারও বলো না নিচে ঘুমানো লাগবে না, উপরে আসেন। হইছে, আর নিচে ঘুমাতে হবে না, উপরে আসুন। বাহ বাহ, আমার মনের কথা সত্যি হলো দেখি। সত্যি উপরে আসবো? দিয়া আমার বুকের উপর ঘুমাবে? কেন? আমার না অনেক শখ, আমার বউ প্রতি রাতে আমার বুকের উপর ঘুমাবে। ও মা, তাই নাকি? আর কি কি শখ আছে? এখন ঘুমাও, পরে বলবো। তারপর দিয়ার মাথায় হাত বুলিয়ে দিলাম। দিয়া ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে গেলাম। এভাবে যাচ্ছিল দিনকাল। এরই মাঝে যে কোম্পানিতে কাজ করি সেখান থেকে একটা ফ্ল্যাট ও প্রমোশন দেওয়া হলো দক্ষ কাজের জন্য। ফ্ল্যাটের বিষয় বাড়িতে বললে আম্মু বলল আমি আর দিয়া যেন সেই ফ্ল্যাটেই থাকি। তখন বললাম, কেন, তুমি না বলতে এই বাড়িতে তোমার ছোট বৌমাকে দেখতে চাও? ফ্ল্যাটে গেলে কিভাবে দেখবা? আম্মু তখন ধমক দিয়ে বলল, আমি যেটা বললাম সেটা করো। এখন দিয়া আর আমি আলাদা থাকি, কিন্তু প্রতি সপ্তাহে একদিন আব্বু আম্মুর সাথে থাকি। আজ সন্ধ্যায় অফিস থেকে আসার সময় একটা সবুজ রঙের শাড়ি কিনলাম। বাসায় গিয়ে কলিং বেল দেওয়ার সাথে সাথে দিয়া দরজা খুলে দিল। মনে হলো দরজার ওপাশে অপেক্ষা করছিল। বাসার ভিতরে যাওয়ার আগে দিয়ার কপালে একটা চুমু দিলাম। এটা দিয়ারই কথা, বাইরে গেলে অথবা আসলে তার কপালে চুমু দিতে হবে। কিনে আনা শাড়ির ব্যাগটা দিয়ার দিকে বাড়িয়ে বললাম, এইটা পরে আসো তো। এটা কি? খুলে দেখো। ওয়াও, সবুজ শাড়ি।
আসার সময় পছন্দ হয়েছে, তাই তোমার জন্য নিয়ে আসলাম। এখন পরে আসো তো। পড়তে পারি, তবে একটা শর্ত আছে। দুহাত দিয়ে দিয়ার কোমর ধরে আরো কাছে এনে, কি শর্ত শুনি? শাড়ি পরার পর আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আপনার শর্ত মঞ্জুর করা হলো। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, আর তুমি শাড়ি পরে রেডি হয়ে নাও। আচ্ছা। তারপর আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি দিয়া শাড়ি হাতে খাটে বসে আছে। কি ব্যাপার, তুমি রেডি না হয়ে শাড়ি হাতে নিয়ে বসে আছে যে? দিয়া শাড়িটা আমার দিকে বাড়িয়ে বলল, আপনি পরিয়ে দেন। আমি তো শাড়ি পরাতে পারি না। সমস্যা নেই, আমি যেভাবে বলবো সেভাবে করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা। কথা বলে দিয়ার হাত থেকে শাড়িটা নিয়ে দিয়ার কথা মতো পরিয়ে দিচ্ছি। শাড়ির কুচি দেওয়ার সময় দিয়ার নাভির দিকে চোখ গেল। নাভির পাশে একটা তিল ছিল, অনেক সুন্দর লাগছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছি।